বাংলাদেশ সরকারের কেনা সেরাম ইনস্টিটিউটের প্রথম চালান 50 লাখ ডোজ ভ্যাকসিন আসছে কাল। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, টিকার পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সামান্য, তাই সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান মন্ত্রী। এদিকে 27 জানুয়ারি পরীক্ষামূলক টিকা প্রয়োগের পর 28 জানুয়ারি রাজধানীর 5টি হাসপাতালে 400 থেকে 500 স্বাস্থ্যকর্মীর উপর টিকা প্রয়োগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সহকর্মী তৌহিদুর রহমানকে সাথে নিয়ে স্মৃতি মণ্ডলের রিপোর্ট। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ভ্যাকসিন নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী জানান, কাল আসবে সরকারের কেনা 50 লাখ ভ্যাকসিন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন অনুযায়ী ভ্যাকসিন দেয়া হবে। ফ্রন্ট লাইনারদের অগ্রাধিকারে দেয়া হচ্ছে। পর্যায়ক্রমে সবাই টিকা পাবে বলেও আশ্বস্ত করেন তিনি। আমাদের আরো 50 লক্ষ ভ্যাকসিন আসবে আমরা আশা করছি। ভ্যাকসিন নেওয়াটা কিন্তু মানুষের ব্যক্তিগত স্বাধীনতা এবং বাংলাদেশে ভ্যাকসিন কারো জোর প্রয়োগ করা হবে না এবং ভ্যাকসিন স্বাধীনভাবে নিবে। মন্ত্রী জানান, বিশ্বের যে কোনো ভ্যাকসিনের চেয়ে অক্সফোর্ডের ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া সবচেয়ে কম। অ্যান্টিবডি টেস্ট করার অনুমতি দেওয়া হয়েছে বলেও জানান জাহিদ মালেক। জেলা উপজেলা হাসপাতালে যারা আসবে, আমাদের যারা এই ভ্যাকসিন নেওয়ার জন্য তাদের আলাদা বসার জায়গার ব্যবস্থা করা হয়েছে। ভ্যাকসিন দেওয়ার পরে তারা কিছুক্ষণ অপেক্ষা করবে, অবজারভেশনে থাকবে এবং যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। এর আগে স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক জানান, 27 জানুয়ারি পরীক্ষামূলক টিকা প্রয়োগের পর 28 জানুয়ারি রাজধানীর 5টি হাসপাতালে 400 থেকে 500 স্বাস্থ্যকর্মীর ওপর টিকা প্রয়োগ করা হবে। ঢাকা মেডিকেল কলেজ, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত মৈত্রী হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং কুর্মিটোলা। আমরা আশা করছি যে 400 থেকে 500 চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদেরকে আমরা এখানে টিকা দেব। তারপরে আমরা 1 সপ্তাহ মতন তাদেরকে অবজার্ভ করব। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আমরা সারা দেশব্যাপী এই টিকার কার্যক্রম শুরু করতে পারব। টিকা নিতে আগ্রহীদের নিবন্ধনের জন্য তৈরি অ্যাপ কাল হস্তান্তর করবে আইসিটি বিভাগ। অ্যাপ ছাড়াও নিবন্ধনের জন্য ম্যানুয়াল ব্যবস্থা থাকবে বলেও জানান হেলথ ডিজি। অ্যাপসের মাধ্যমে ইনক্লুড করে দেব। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছে আরও 20 জন। মৃতের সংখ্যা বেড়ে 8023। দেশে করোনায় মৃত্যুহার 1.51%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 324তম দিনে দেশে 200 ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 14,169টি। এর মধ্যে শনাক্তের সংখ্যা 473। মোট শনাক্ত 5,31,799। নতুন 514 জন সহ সুস্থ 4,76,413 জন। দৈনিক সংক্রমণ 3.34%। এ পর্যন্ত শনাক্তের হার 14.96% ও সুস্থতার হার 89.59%। করোনা পরীক্ষা হয়েছে 35,55,558। ভোজ্য তেলের দাম আর যাতে না বাড়ে সেজন্য একটি কমিটি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সচিবালয়ে এক বৈঠক শেষে মন্ত্রী জানান, এবার রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণেই থাকবে। এজন্য 3 গুণ পণ্য আমদানি করা হবে বলেও জানান মন্ত্রী। তৌহিদুর রহমানের রিপোর্ট। সচিবালয়ে ভোজ্য তেল আমদানিকারকদের সাথে বাণিজ্যমন্ত্রীর বৈঠক শেষে মন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে দাম ওঠানামার কারণে স্থানীয় বাজারেও প্রভাব পড়ে। 70 থেকে 72%। করোনার কঠিন সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকলেও দেশের বাজারে দাম কেন কমেনি, এমন প্রশ্নের উত্তরে টিপু মুন্সি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রায় 90% কিন্তু আমাদের ইম্পোর্টের উপর নির্ভর করতে হয়। সেটা দুইটা ফর্মে আছে, ক্রুড ফর্মে অথবা সিল ফর্মে। ভাগ বদল হওয়ার কারণে যেন সাধারণ বাজারে তার প্রভাব না পড়ে। এটা একটা ভেরিয়েবল অবস্থা। সেই জন্য প্রতি মাসে দরকার পড়লে, আরও দরকার পড়লে তার মাঝখানেও তারা বসে এর একটা লজিক্যাল প্রাইস হওয়া উচিত, সেটা একটা আইডিয়া তারা দেবে, ফ্লোট করবে এবং আমরা সেটা নিয়ে কাজ করছি। রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি টিসিবির মাধ্যমে এবার 3 গুণ পণ্য আমদানির পরিকল্পনার কথা জানান বাণিজ্যমন্ত্রী। রমজান মাস সামনে রেখে মানুষের জন্য কষ্ট না হয়, টিসিবির মাধ্যমে যেন এবং বড় ব্যবসায়ীদের সাথে কথা বলে যেন সেই সময়টা মানুষ যেন সাশ্রয়ী দামে পায়, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। তেল নয়, আরও সব জিনিসপত্র যেটা, এই সবই আমরা অন্তত অন্যান্য বছরের তুলনায় 3 গুণ আনার ব্যবস্থা করব। বাজার ঠিক রাখতে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। যতদূর সম্ভব আমাদের পক্ষে আমরা রমজান সামনে রেখে ব্যবসায়ী এবং আমরা একসাথে কাজ করব। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন। ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে আসার আহ্বান জানান সিইসি। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রস্তুতি দেখতে সকালে চট্টগ্রাম আসেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। দুপুরে সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনী প্রধান, নির্বাচনী কর্মকর্তা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। নির্বাচনের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন সিইসি। নির্বাচন সুষ্ঠু হবে বলেও জানান তিনি। নির্বাচনের যে পরিবেশ পরিস্থিতি এখন পর্যন্ত যা আছে তাতে তারা প্রত্যেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন। প্রত্যেকে আশাবাদী যে 27 তারিখে যে ঐতিহ্যবাহী চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে, স্বচ্ছ হবে এবং নির্বাচনে গ্রহণযোগ্য হবে। পরে প্রেস ব্রিফিংয়ে সিটি নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে সিইসি জানান, প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় সংখ্যক সদস্য দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা আমাদের নেই এবং তার প্রয়োজনীয়তা আমরা অনুভব করি না। ইভিএম যেখানে নির্বাচন হবে সেখানে সশস্ত্র পুলিশ পাহারা থাকবে এবং ভিতরে কোনো লোক গিয়ে ইভিএমের একজনের ভোট আরেকজনের দেওয়া এটা সম্ভব না। নির্বাচনের সব প্রার্থীদের প্রতি সমান আচরণ নির্দেশনা দিয়ে প্রার্থী ও এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন প্রধান নির্বাচন কমিশনার। কে কোন দলের, কে কোন মতের বা ধর্মের বা বর্ণের বা গোত্রের তা বিবেচ্য বিষয় হবে না। প্রত্যেক প্রার্থী যেন নির্বাচন আচরণ বিধি মেনে চলেন তাও নিশ্চিত করার দায়িত্ব আপনাদের। পোলিং এজেন্ট একজন প্রার্থীর গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি প্রার্থীর প্রতিনিধি। তার নিরাপত্তা প্রদান নির্বাচন ব্যবস্থাপনায় নিয়োজিত প্রত্যেক কর্মকর্তার দায়িত্ব। কর্মকর্তাদের বৈঠকে সভাপতিত্ব করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ABM আজাদ। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বঙ্গবন্ধু ভারতবর্ষের মহান নেতা, নেতাজি জন্মবার্ষিকীর অনুষ্ঠানে দৌড়াই স্বামী। বাংলাদেশ ভারত ঘনিষ্ঠ বন্ধু বললেন হাসান মাহমুদ। উত্তরাঞ্চল সহ কয়েকটি জেলার মৃদু শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। দেশবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ এবং উন্নয়নকামী সকল পক্ষকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিয়মিত ভার্চুয়াল ব্রিফিংয়ে বিএনপির কল্পিত অভিযোগ এবং টিকা নিয়ে অপপ্রচার এক সূত্রে গাঁথা বলে মন্তব্য করেন তিনি। একটি বড় রাজনৈতিক দল টিকা সংগ্রহের আগে থেকেই টিকা ব্যবস্থাপনায় দুর্নীতির কল্পিত অভিযোগ করছিল। এখন টিকার ব্যবস্থা নিয়ে তারা মিথ্যাচার শুরু করেছে। বিএনপির কল্পিত অভিযোগ এবং টিকা নিয়ে অপপ্রচার এক সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেবল বাংলাদেশের জাতির পিতা নন, তিনি পুরো ভারতবর্ষের মহান নেতা। নেতাজি সুভাষ বসুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে কথা বলেন ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, অগ্রগতির পথে বাংলাদেশ ও ভারত বন্ধুত্বের হাত ধরে এগিয়ে চলছে। বিস্তারিত জানাচ্ছেন মিনালা দিবা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান। উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ম.স. আরেফিন সিদ্দিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনায় ভারতের হাইকমিশনার বলেন, বঙ্গবন্ধু যে বিশ্বাস লালন করতেন সে পথেই এগিয়ে চলছে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। A great hero and a great leader, not just in Bangladesh, but also for every Indian because of this. He was a man of principle, a man of great courage, and of course, after all, a man who was prepared to do anything for the cause that was right. তথ্যমন্ত্রী বলেন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে দুই দেশ বন্ধু হিসেবে কাজ করে যাচ্ছে। এই উপমহাদেশে
ভারত বাংলাদেশের মৈত্রী আজকে নতুন উচ্চতায় উন্নীত হয়েছে। ফর প্রোভাইডিং আস করোনা ভ্যাকসিন 20 লাখ পিসেস ফ্রি অফ কস্ট। এটি ভালোবাসার এবং বন্ধুত্বের অনন্য উদাহরণ। প্রতিবেশীদের মধ্যে বৈরিতার সম্পর্ক নিয়ে অগ্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেন বক্তারা। আরো 200টা দেশের সম্পর্ক আছে। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। করোনা ভ্যাকসিনের প্রতি মানুষের আস্থা ফেরাতে সবার আগে প্রধানমন্ত্রীকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, ভ্যাকসিন নিয়ে মানুষের মনে এখনো সন্দেহ রয়েছে, তাই অন্যান্য দেশের সরকার প্রধানের মতো প্রধানমন্ত্রীকেও সবার আগে টিকা নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। একই সঙ্গে করোনার টিকা নিয়ে যেন দুর্নীতি না হয় সে বিষয়ে সতর্ক থাকারও আহ্বান জানান তিনি। মানুষের এই যে আপনার সন্দেহ, মানুষের যে অনাস্থা, এগুলো দূর করার জন্য পৃথিবীর অন্যান্য সভ্য দেশগুলোতে যা করেছে, যুক্তরাজ্যে কুইন নিজে, রানী নিজে ইঞ্জেকশন নিয়েছে প্রথম, আপনার রাশিয়াতে পুতিন নিয়েছে, আমেরিকাতে বাইডেন নিয়েছে। আমি বলবো যে প্রধানমন্ত্রী আজকে আপনি প্রথম টিকাটা নিয়ে মানুষকে বলেন যে এটাতে ভয়ের কিছু নেই। পিপলস লিজিং এর সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিং এর এমডি রাশিদুল হককে গ্রেফতার করেছে দুদক। পিকে হালদারের সাথে সংশ্লিষ্ট এই দুইজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। 2010 সালে রিলায়েন্স ফাইন্যান্সের এমডি ছিলেন পিকে হালদার, আর একই প্রতিষ্ঠানের ডিএমডি ছিলেন রাশিদুল হক। এরপর 2015 সালে পিকে হালদার এনআরবি গ্লোবাল ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব নিলে একই বছর রাশিদুল হক ইন্টারন্যাশনাল লিজিং এর এমডি হিসেবে যোগদান করেন। সে সময় কোনো রকম যাচাই বাছাই না করে প্রায় 40টি প্রতিষ্ঠানকে 2,500 কোটি টাকা ঋণ দিয়েছিলেন। এছাড়া পিকে হালদারের বন্ধু পিপলস লিজিং এর সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দীর নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে কোটি কোটি টাকা হাতিয়ে নেন। প্রায় 30 কোটি টাকা দুর্নীতির মামলায় চট্টগ্রামের সাময়িক বরখাস্ত সহকারী পোস্টমাস্টার নূর মোহাম্মদ আগামী 4 মাস কোনো আদালতে জামিন চাইতে পারবেন না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি এম ইনায়েতুর রহিমের ভার্চুয়াল দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। একই দিনে একই আদালতে 2 আইনজীবীর মাধ্যমে জামিন চাওয়ায় হাইকোর্ট ক্ষোভ প্রকাশ করেন। 2017 সালের 15 নভেম্বর থেকে 2020 সালের 26 আগস্ট পর্যন্ত 29 কোটি টাকার দুর্নীতি করেন নূর মোহাম্মদ। প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তির নাম ঠিকানা ব্যবহার করে সাধারণ সঞ্চয়ী হিসাব খুলে ভুয়া জমা দেখিয়ে অর্থ আত্মসাৎ করে। আসামি নূর মোহাম্মদ ডাক বিভাগের কর্মচারী, যার বিরুদ্ধে প্রায় 30 কোটি টাকার অভিযোগ, উনি আগামী 4 মাস বাংলাদেশের কোনো আদালতে, হাইকোর্ট এবং বাংলাদেশের টেরিটরির মধ্যে কোনো আদালতে উনি জামিন চাইতে পারবেন না। পেশায় ঝাড়ুদার, চড়েন দামি গাড়িতে, ব্যাংক হিসাব বলছে কয়েক কোটি টাকার মালিক। তিনি গণপূর্ত বিভাগের ঝাড়ুদার মোহাম্মদ ইউসুফ। সচিবালয় 4র্থ শ্রেণী কর্মচারী সমিতির প্রভাবশালী এই ইউসুফের বিরুদ্ধে তদবির বাণিজ্যেরও অভিযোগ আছে। তফসির হাসানের ক্যামেরায় আরো জানাচ্ছেন দীপু শিকদার। উপসহকারী দুর্নীতি দমন কমিশন, আজকে আমার হিয়ারিং ছিল। মোহাম্মদ ইউসুফ প্রায় 14 বছর ধরে দৈনিক হাজিরার ভিত্তিতে গৃহায়ন ও গণপূর্ত বিভাগে কর্মরত। ঝাড়ুদার হলেও ঝাড়ুই হাতে নেননি তিনি। রাজধানীর ডেমরা মাতোয়ালে কয়েক কাঠা জমির উপর এই টিনশেড বাড়ি। বাড়ি ঘিরে লাগানো আছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা। তাকে বাড়িতে পাওয়া গেল না। কথা হয় তার মা, বোন আর প্রতিবেশীদের সঙ্গে। এই বাড়িটা কি আপনাদের? হ্যাঁ, এটা তো আমাদের বাড়ি। আচ্ছা, কার নামে এই বাড়িটা? ভাইয়ের নামে। আর ওনার গাড়িটা? ওনার গাড়ি এককালে ছিল, এখন বিক্রি করে ফেলছে। গাড়িটা কি নিজে কিনছিল? না, নিজে কিনছে, ওগুলো আমি বলতে পারতেছি না। আগে একটা গাড়ি দেখতাম, বললাম তো, লাল কালার গাড়ি। বেনামে মোহাম্মদপুরে রাজিয়া সুলতানা রোডে বহুতল এই ভবনটিও নিলামে কিনেছেন ইউসুফ। শুনছিলাম এটা, শোনা শুনছি যে ইউসুফ নিলামে কিনতে চাইছিল। ইউসুফের ব্যাংক হিসাবেও আছে কয়েক কোটি টাকা। সচিবালয় 4র্থ শ্রেণী কর্মচারী সমিতির শীর্ষ নেতারা জানান, ইউসুফের অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি তারাও শুনেছেন। শুনেছি যে তার মানে 2-3টা ফ্ল্যাট আছে, ওই যাত্রাবাড়িতে একটা বাড়ি আছে, তারপরে তার
কি 4 একটা গাড়ির কথা বলছে, এটা আছে। যেহেতু উনি আমার সংগঠনের কোনো সদস্য না, সরকারি কর্মচারী সমিতির আমার কোনো সদস্য না, অথবা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া আমার কোনো সুযোগ নাই। এদিকে ইউসুফের দাবি তাকে দিয়ে ষড়যন্ত্র হচ্ছে। যদিও ছোট চাকরি করি, কিন্তু তারপর আমি সরকারের ক্ষতি হবে এমন কোনো কাজ করিনি। আমি যদি অপরাধী হই, আমার শাস্তি হোক, আমার শাস্তি হোক, আমার শাস্তি হোক। তবে ঝাড়ুদারের দুর্নীতি নিয়ে গৃহায়ণ ও গণপূর্ত বিভাগের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। উত্তরাঞ্চল সহ দেশের বেশ কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, সঙ্গে ঘন কুয়াশায় বেড়েছে শীতের তীব্রতা। কাজের অভাবে বিপাকে নিম্ন আয়ের মানুষ। এদিকে দেশে সর্বনিম্ন তাপমাত্রা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে 9 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। কদিন ধরে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত বৃষ্টির মতো কুয়াশায় ঢাকা থাকছে উত্তরের জেলা ঠাকুরগাঁও। সঙ্গে হিমেল হাওয়া। কনকনে শীতে কাজের অভাবে বিপাকে শ্রমজীবী মানুষ। ঠান্ডার জন্য একবেলা কাজ করতে পারি না, কাজ না করলে আমাদের সংসারের অভাব হয়। আমরা বাইরে হইতে পারি না ঘর থেকে। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় বগুড়ায় বেড়েছে শীতের তীব্রতা। ছিন্নমূল খেটে খাওয়া মানুষের দুর্ভোগ সবচেয়ে বেশি। কৃষক ও কৃষি শ্রমিকরাও বিপাকে। সকাল থেকে গাড়ি চালাতে এত শীতে ধরে গেছে, আমি হাত পা কাজ করতেছিলাম। গাইবান্ধায় আবার ঝেঁকে বসেছে শীত। কয়েকদিন ধরে অনেক বেলা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। কুয়াশার সাথে ঠান্ডা বাতাসে বেড়েছে শীতের তীব্রতা। কষ্ট বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। শীতের কারণে বাচ্চা কোচ্চার মনে করো যে বুকের দোষ হয়, কাশ হয়, সর্দি জ্বর হয়। তীব্র শীতে কাহিল যমুনা পাড়ের জেলা সিরাজগঞ্জের জনজীবন। গরিব ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি সবচেয়ে বেশি। শীতে খুব কষ্ট, আজকে আর রোদটা নাই। নাটোরেও কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই। কুয়াশা আর ঠান্ডা বাতাসে জবথবো জনজীবন। কাজের অভাবে বিপন্ন দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। এত শীত পড়তেছে, কুয়াশা আর শীত, কামকাজ করা খুব অসুবিধা হচ্ছে, কামকাজ করা যাচ্ছে না। গড়ে গড়ি বৃষ্টির মতো কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত চুয়াডাঙ্গার জনজীবন। কুয়াশার কারণে দিনের বেলায়ও রাস্তায় হেডলাইট চালিয়ে চলছে গাড়ি। সমর ইসলাম, 21 টেলিভিশন। ঐতিহাসিক গণ অভ্যুত্থান দিবস আজ। গণ অভ্যুত্থানের মুখে 1969 সালের এই দিনে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সব আসামিকে মুক্তি দিতে বাধ্য হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে 69-এর গণ অভ্যুত্থান অনন্য এক অধ্যায়। 69-এর পথ ধরেই মুক্তিযুদ্ধ। বিজয় পতাকায় বাঙালির সেরা অর্জন লাল সবুজের বাংলাদেশ। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। 52 ভাষা আন্দোলন, বাঙালির মুক্তির সনদ 6 দফা, পরবর্তীতে 11 দফা ও 69-এর গণ অভ্যুত্থানের পথ বেয়ে সশস্ত্র মুক্তিযুদ্ধে বাঙালি অর্জন করে মহান স্বাধীনতা। 1966 সালে পাকিস্তানিদের শোষণ ও বঞ্চনা থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। স্বাধিকার আন্দোলনে ভিত কেঁপে ওঠে শাসক গোষ্ঠীর। আন্দোলনকে নস্যাৎ করতে আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দী করা হয় বঙ্গবন্ধুকে। ষড়যন্ত্র হয় বাঙালির প্রিয় নেতাকে ফাঁসি কাষ্ঠে ঝুলানোর। ফুঁসে ওঠে ছাত্র জনতা। আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে বাংলার আনাচে কানাচে। আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। সংগ্রামী বাঙালি আইয়ুব শাহীর 144 ধারা ভেঙে রাজপথে দখল নেয়। 20 জানুয়ারি শহীদ হন আমানুল্লাহ আসাদুজ্জামান। আসাদের আত্মদানের পর তার রক্তমাখা শার্ট নিয়ে তাৎক্ষণিক মিছিল বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। তখন 144 ধারা রয়ে গেছে, কিন্তু ছাত্রদের মিছিল এত জঙ্গি রূপ দিল যে পুলিশের পক্ষে তাদের বাধা দিয়ে রাখা সম্ভব হচ্ছিল না। কারণ ইতিমধ্যে আইয়ুবের সম্পর্কে বহু কেটেই গেছে সমস্ত, এবং আইয়ুবের বিরুদ্ধে লড়াইগুলো ক্রমত ঘনীভূত হয়ে তাকে উৎখাত করার পথে এগিয়ে চলেছে। 24 জানুয়ারি সান্ধ্য আইন ভেঙে সাধারণ জনতা মিছিল বের করে। মিছিলে পুলিশের গুলিবর্ষণে রাজপথে শহীদ হন কিশোর মতিউর। গণ অভ্যুত্থানের মুখে বাঙালি মুক্ত করে আনে তাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কক্সবাজার সৈকতে আন্তর্জাতিক মারে প্যারাসেইলিং, পর্যটকদের বাড়তি বিনোদন।
করোনায় সবচেয়ে কঠিন সময় যুক্তরাজ্যে হাসপাতালগুলোর হিমশিম অবস্থা। আবারও আমন্ত্রণ সন্ধ্যা 7টার 21 সংবাদে। সাধারণ মানুষের শীতের দুর্ভোগ কমাতে তাদের পাশে দাঁড়িয়েছেন ঢাকা দক্ষিণ সিটির লালবাগ এলাকার কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। দুপুরে রসুলবাগ পার্কে শীতার্ত শতাধিক অসহায় দরিদ্র মানুষের হাতে কম্বল তুলে দেন কাউন্সিলর। দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেয়া শীত বস্ত্র বিতরণ করে কাউন্সিলর জানান, যতদিন শীত আছে ততদিন শীত বস্ত্র নিয়ে এলাকার সাধারণ মানুষের পাশে থাকবে ডিএসসিসি। প্রয়োজনে প্রতিটি বাসায় গিয়ে শীত বস্ত্র বিতরণ করা হবে বলেও জানান তিনি। এ সময় সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। কক্সবাজারে পর্যটকদের বাড়তি আনন্দ দিচ্ছে সৈকতের প্যারাসেইলিং। এই রোমাঞ্চকর আনন্দ দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। এতে নতুন মাত্রা যোগ করছে নিচে থাকা সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। কক্সবাজার শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে দরিয়ানগরের মেরিন ড্রাইভের পাশে সৈকতে দেখা মেলে প্যারাসেইলিং। পাখির মতো ডানা মেলে আকাশে উড়াল দিয়ে 400 ফুট উপর থেকে সৈকত দেখা পর্যটকদের জন্য বাড়তি বিনোদন। পায়ের নিচে নীল জলরাশি আর পাহাড়ের দৃশ্য এনে দেয় অন্যরকম অনুভূতি। অন্যরকম এক অভিজ্ঞতা হলো প্যারাসেইলিং। মানে পায়ের নিচে বঙ্গোপসাগর, চারিদিকে পাহাড় পর্বত। আমি মনে করি সবারই অন্তত এই অ্যাডভেঞ্চারটা একবার নেওয়া উচিত। প্রথমে একটু লাগে, একটুখানি ভয় লাগে, কিন্তু যখন এটা সিনারিটা দেখায় তখন খুব সুন্দর। উদ্যোক্তারা জানান, বিভিন্ন দেশে প্যারাসেইলিং পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এর মাধ্যমে কক্সবাজারকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা সম্ভব বলে মনে করছেন তারা। এতটাই জনপ্রিয় হয়ে উঠতেছে দিন দিন, সেই ক্ষেত্রে কক্সবাজারকে বহির্বিশ্বে উন্মোচনের জন্য, বহির্বিশ্বকে চিনানোর জন্য প্যারাসেইলিং রাইডটি যথেষ্ট ভূমিকা পালন করতেছে। জেলা প্রশাসন বলছে, শুধু প্যারাসেইলিং নয়, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার পরিকল্পনা নিয়েছে। কিভাবে বিনোদন প্রচেষ্টা আরেকটু বাড়ানো যায়, আরেকটু আগানো যায়, কিভাবে আন্তর্জাতিক পর্যটক যারা তাদের এইটাকে আমরা আকৃষ্ট করতে পারি। আমরা জেলা প্রশাসন আমরা উদ্যোগী হব। এই জন্য পর্যটন ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধি সহ সকলের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন এই কর্মকর্তা। সমর ইসলাম, 21 টেলিভিশন। এ পর্যায়ে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশের বাজারে নিয়ে এলো ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার। রাজধানীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে মিল্ক পাউডার ব্র্যান্ডটির মোড়ক উন্মোচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক এস.এ. মল্লিক, সিইও মহসিন আহমেদ সহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। করোনা পরিস্থিতিতে যারা ঘরে বসে কেক মিষ্টি তৈরি করে অনলাইনে জনপ্রিয় হয়ে উঠেছেন, ফার্মল্যান্ড ফুল ক্রিম মিল্ক পাউডার তাদের সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। দশম দ্বাদশে নিয়মিত ক্লাস, অন্য শ্রেণীতে একদিন। এসএসসি এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসে সংসদে শিক্ষামন্ত্রী। মুজিব বর্ষে গৃহহীনদের ঘর প্রাপ্তি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারা বাংলার বাস্তব রূপ, এসডিজি অর্জনে সহায়ক বলছেন বিশেষজ্ঞরা। কাল আসছে সরকারের কেনা সেরামের 50 লাখ ডোজ ভ্যাকসিন। বৃহস্পতিবার ঢাকার 5 হাসপাতালে টিকা পাবে স্বাস্থ্যকর্মীরা। ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে কমিটি, জানালেন বাণিজ্য মন্ত্রী। রমজানে 3 গুণ নিত্যপণ্য আমদানির পরিকল্পনা। চট্টগ্রাম সিটি নির্বাচনের প্রস্তুতি নিয়ে সিইসির সন্তোষ, ভোটারদের কেন্দ্রে আসার আহ্বান। দর্শক, 21-এর সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সঙ্গেই থাকুন।